হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আর কিছুদিন পরে আইপিএল 2024 শুরু হতে চলেছে। তো আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স দলের অর্থাৎ আমাদের সবার প্রিয় কেকেআর দলের দু একটা ছোট ছোট বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এবং নিজের মতামত রাখার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মূল আলোচনায় যাব, তবে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমেই একটা কথা বলবো যে এই চ্যানেলে কেকেআর কে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও কিন্তু আগে আপলোড করেছি এবং সেই ভিডিওগুলোর কয়েকটা ভিডিওতে কিন্তু আমি জেসন রয়ের নাম করেছি, জেসন রয়ের কে নিয়ে আলোচনা করেছি এবং জেসন রয়ের তখনকার ফর্ম নিয়েও কথা বলেছি সেই ভিডিওগুলোর মধ্যে কয়েকটা ভিডিওতে, যেগুলো আমি কেকেআর কে নিয়ে করেছিলাম। তো তখনও কিন্তু আমরা জানতাম যে জেসন রয় আইপিএল 2024-এ খেলতে আসবেন, কেকেআর দলের হয়ে খেলবেন, কিন্তু তারপরে আমরা কিছুদিন পর আমরা জানতে পারলাম যে জেসন রয় কিন্তু আইপিএল 2024-এ খেলতে আসবেন না এবং কিছু পার্সোনাল রিজন দেখিয়ে আইপিএল 2024 থেকে জেসন রয় কিন্তু সরে গেছেন এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল 2024-এর জন্য ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্টকে নিজেদের দলে নিয়েছে। তো প্রথমে যদি এই ব্যাপারটা নিয়ে কথা বলি যে ফিল সল্ট তার অন্তর্ভুক্তি কলকাতা নাইট রাইডার্স দলে কি ইম্প্যাক্ট ফেললো। তো দেখো, প্রথমে যদি জেসন রয়ের কথা বলি, জেসন রয় একজন ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, একজন ওপেনার ছিলেন, একজন হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন। স্পেশালি আমার খুব পছন্দের এক প্লেয়ার কিন্তু জেসন রয়। তার রিপ্লেসমেন্ট হিসেবে যে ফিল সল্ট এসছেন, তিনিও একজন হার্ড হিটার ব্যাটসম্যান, তিনিও ওপেন করতে পারেন। বাট যেটা সবচেয়ে বেশি বেনিফিট দেবে কলকাতা নাইট রাইডার্স দলকে ফিল সল্টের আসার ফলে, সেটা হচ্ছে ফিল সল্ট একজন উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি কিন্তু উইকেট কিপিংটা করতে পারেন। ফিল সল্টের আসার আগে আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলের অর্থাৎ কেকেআর দলের যে স্কোয়াডটা ছিল সেখানে কিন্তু মাত্র দুজন প্রপার উইকেট কিপার ছিল। সেখানে একজন ছিলেন কেএস ভারত আর একজন ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। এবার কেকেআর ম্যানেজমেন্ট কেএস ভারতের উপর কতটা বিশ্বাস বা ভরসা দেখাতো, আশা রাখতো, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে। ডাউট তখনও ছিল, এখনো রয়েছে। তো রহমানুল্লাহ গুরবাজের উপর কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল উইকেট কিপিং এর জন্য। কারণ আমি যেটা বললাম, কেএস ভারত আমি জানি না যে কতটা তার উপর ভরসা দেখাতে পারতো কেকেআর ম্যানেজমেন্ট, এখনো কতটা ভরসা দেখাতে পারবে, তাকে প্লেইং 11-এ খেলাতে পারবে কিনা সেটা নিয়ে আমার এখনো ডাউট রয়েছে। তো দুটো উইকেট কিপার ছিল, প্রপার দুটো উইকেট কিপার। এখন অনেকে বলবেন যে মনীষ পান্ডেও তো উইকেট কিপিং করতে পারেন, বাট তিনি প্রপার উইকেট কিপার, হ্যাঁ তিনি কখনো কখনো উইকেট কিপিং করে দেন, বাট বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, শ্রেয়াস শর্মার মতো যেখানে স্পিনার রয়েছে তারা যখন বল করবে সেই সময় মনীষ পান্ডে উইকেট কিপিং করবেন, এই ব্যাপারটা আমার মনে হয় না খুব একটা ভালো হবে বলে। একজন প্রপার উইকেট কিপারই প্রয়োজন। তো সেক্ষেত্রে ফিল সল্ট আসার আগে দুটো প্রপার উইকেট কিপার ছিল কেকেআর স্কোয়াডে, কেএস ভারত এবং গুরবাজ। ফিল সল্ট আসার ফলে কিন্তু আরো একটা উইকেট কিপার কেকেআর পেয়ে গেছে এবং এখানে কেকেআর ম্যানেজমেন্ট যদি চায় তারা কিন্তু কেএস ভারতকে না খেলালেও তাদের খুব একটা কিছু প্রবলেম হবে না। তারা কিন্তু চাইলে গুরবাজ বা ফিল সল্টের মতো কোনো একজন ব্যাটসম্যানকে ভেঙ্কটেশ আইয়ারের সাথে কিন্তু ওপেন করাতে পারে এবং সেক্ষেত্রে গুরবাজ বা সল্ট যিনিই খেলুন তিনি কিন্তু উইকেট কিপিং এর কাজটাও করে দিতে পারবেন। আমার ফার্স্ট চয়েস অবশ্যই কিন্তু ফিল সল্ট, যদিও আমার মনে হয় রহমানুল্লাহ গুরবাজ কিন্তু স্পিনটা একটু বেটার খেলেন ফিল সল্টের তুলনায়। কিছুটা টেকনিক হয়তো স্পিনের এগেনস্টে ভালো রহমানুল্লাহ গুরবাজের ফিল সল্টের তুলনায়, সেটা আমার মতামত, অবভিয়াসলি আমার পার্সোনালি সেটা মনে হয়। বাট আমার ফার্স্ট চয়েস কিন্তু ফিল সল্টই। আমি চাইবো ফিল সল্টের সাথে ভেঙ্কটেশ আইয়ার ওপেন করুন। যদি দেখা যায় যে ফিল সল্ট খুব একটা ভালো খেলতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ইজিলি ফিল সল্টের জায়গায় রহমানুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার এই জুটিটাও কিন্তু ওপেন করতে পারে। তো সেক্ষেত্রে কেএস ভারতকে না খেলালেও কিন্তু খুব একটা প্রবলেম হবে না কলকাতা নাইট রাইডার্স দলের। তো আমার ফার্স্ট চয়েস আমি বললাম ফিল সল্ট, তার সাথে ভেঙ্কটেশ আইয়ার, এরপর নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং রাসেল এক এক করে আসবেন, একে একে আসবেন। এবং এখানে কিন্তু এই যে প্রথম 6 জনের নাম আমি বললাম, সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং রাসেল, এখানে ব্যাটিং অর্ডারটা কিন্তু চেঞ্জ হতে পারে।
কোনো ম্যাচে আমরা হয়তো রাসেল রিঙ্কুকে আগে আসতে দেখতে পারি প্রয়োজনে, কোনো ম্যাচে হয়তো নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার তারাই হয়তো আগে আসবেন রাসেল রিঙ্কুর আগে। তো এরকমটা আমরা দেখতে পারি। ব্যাটিং অর্ডার কিন্তু ফ্লেক্সিবল হবে। 7 নাম্বার জায়গা, এইটা নিয়ে কিন্তু নেক্সট কথা বলবো। এই 7 নাম্বার পজিশনটা কিন্তু খুব ভাইটাল। এবার এখানে কাকে খেলানো হবে সেটা নিয়েও কিন্তু আমার একটা ডাউট রয়েছে। দেখো 7 নাম্বার পজিশনে অনুকূল রয় খেলতে পারেন, রমনদীপ সিং খেলতে পারেন, মনীষ পান্ডেকেও খেলানো হতে পারে। এবার প্রথমে যদি আমি মনীষ পান্ডেকে নিয়ে কথা বলি, দেখো মনীষ পান্ডের জন্য এই 7 নাম্বার পজিশনটা কিন্তু অনেকটাই নিচু। মনীষ পান্ডে কিন্তু একটু ওপরের দিকে ব্যাট করেন। তো এবার যদি মনীষ পান্ডেকে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট খেলাতে চায় 7 নাম্বার জায়গায়, আমার মনে হয় না সেটা খুব একটা এফেক্টিভ হবে। এবার যদি 7 নাম্বারের উপরে মনীষ পান্ডেকে খেলাতে চায়, সেক্ষেত্রে কিন্তু রাসেল বলো, রিঙ্কু বলো, বা যে কোনো ব্যাটসম্যান, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, তাদেরকে কিন্তু তাদের পজিশনটা একটু ডাউন করতে হবে। তাদেরকে কিন্তু একটু লোয়ে ব্যাট করতে আসতে হবে। কারণ মনীষ পান্ডে কিন্তু একটু উপরের দিকে ব্যাটিং করেন, হয়তো 3, 4 বা 5 এই পজিশনগুলোয় মনীষ পান্ডে ব্যাটিং করতে প্রেফার করেন এবং সেটাই তার জন্য বেস্ট জায়গা বলে আমার মনে হয়। তো তিনি যদি 3, 4, 5 এই নাম্বারগুলোর মধ্যে কোনো একটা নাম্বারে পজিশনে ব্যাটিং করতে আসেন, সেক্ষেত্রে নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, রাসেল রিঙ্কু, তাদের মধ্যে কোনো একজনকে বা হয়তো প্রত্যেককেই একটা করে পজিশন ডাউনে ব্যাট করতে আসতে হবে, যেটা খুব একটা আমার মনে হয় না ভালো হবে বলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় মনীষ পান্ডেকে ওই 7 নাম্বার প্লেয়ার হিসাবে না খেলিয়ে বা মনীষ পান্ডেকে 7-এর ওপরের কোনো স্পটে না খেলিয়ে 7th পজিশনিং যদি রমনদীপ সিং এর মতো কাউকে খেলানো যায়, আমার মনে হয় কেকেআর দলের জন্য বেটার হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 3 জন, আর রাসেল, রিঙ্কু এবং রমনদীপ, এই 3 জন কিন্তু ফিনিশিং এর দায়িত্ব নিতে পারবেন এবং রমনদীপ সিং এর হাতে কিন্তু ভালো স্ট্রোক রয়েছে, তিনি কিন্তু ভালো বল হিট করতে পারেন। তো এই 3 জন কিন্তু ভালো ফিনিশার হতে পারেন। এই 3R, রাসেল, রিঙ্কু, রমনদীপ, এই 3R কিন্তু ফিনিশার হতে পারেন কলকাতা নাইট রাইডার্স দলের জন্য যে কোনো একটা ম্যাচে IPL 2024-এ। তো দেখা যাক রমনদীপ সিংকে ওই 7th পজিশনটায় খেলানো হয় কিনা। যদি রমনদীপ সিংকে না খেলানো হয়, সেখানে কিন্তু অনুকূল রয়কেও খেলানো যেতে পারে। যদি কেকেআর মনে করে যে তাদের একটা পেস বোলিং অলরাউন্ডারের দরকার রয়েছে, সেক্ষেত্রে তারা রমনদীপ সিং এর সাথে যেতে পারে। রমনদীপ সিং ব্যাটটাও ভালো করেন, ভালো হিট রয়েছে হাতে, যেটা আমি একটু আগে বললাম। অনুকূল রয় তিনিও ব্যাটিং করতে পারেন, তিনি কিন্তু স্পিন বোলিং অলরাউন্ডার। তো সেক্ষেত্রে যদি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট চায় যে একটা স্পিন বোলিং অলরাউন্ডারের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তারা অনুকূল রয়কেও কিন্তু খেলাতে পারে। এরপর 8, 9, 10, 11 যদি আমি বলি, সেখানে নারায়ণ, স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, এনারা হয়তো খেলবেন। তো কেকেআর এর ব্যাটিং লাইনটা যদি তোমরা দেখো, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত রয়েছে। নারায়ণ, স্টার্ক, হর্ষিত রানা এরাও কিন্তু ব্যাটিং করতে পারেন। এরপর বরুণ চক্রবর্তী হয়তো 11-এ আসবেন। ইম্প্যাক্ট সাব হিসাবে যদি স্পিনার দরকার হয়, সেক্ষেত্রে সুয়াস শর্মা, ফাস্ট বোলার দরকার হলে বৈভব অরোরা রয়েছেন, এছাড়াও কিন্তু চেতন সাকারিয়া রয়েছেন, এছাড়াও অপশনস রয়েছে। ব্যাটিং যদি দরকার হয়, এক্সট্রা ব্যাটসম্যানের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে মনীষ পান্ডে রয়েছেন, অঙ্কৃশ রঘুবংশীকেও আনা যেতে পারে। তো অনেকগুলো অপশনস থাকছে। এছাড়াও এরকমটাও হতে পারে যে ইম্প্যাক্ট সাব হিসাবে হয়তো হর্ষিত রানা থাকলেন, তাকে হয়তো পরবর্তীকালে আনা হলো এবং প্লেইং 11-এ বৈভব অরোরা বা চেতন সাকারিয়ার মতো কেউ সুযোগ পেলেন, এরকমটাও হতে পারে। আমি হর্ষিত রানাকে প্লেইং 11-এ এই কারণেই ধরলাম, কারণ হর্ষিত রানার ব্যাটিং এর হাতটা কিন্তু যথেষ্ট ভালো। দ্যাটস ওয়াই আমি হর্ষিত রানাকে প্লেইং 11-এ রাখার কথা ভাবলাম। এবং ইম্প্যাক্ট সাব হিসাবে যদি বৈভব অরোরাকে আনতে হয় বা চেতন সাকারিয়াকে আনতে হয়, সেটা কিন্তু করা যেতে পারে। এবং বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা, দেখো সুয়াস শর্মার থেকে আমার মনে হয় বরুণ চক্রবর্তীর ব্যাটিং এর হাত হয়তো ভালো। আমি বলছি না যে বিরাট কিছু করে ফেলবেন বরুণ চক্রবর্তী ব্যাট হাতে, বাট আমার মনে হয় সুয়াস শর্মার থেকে কিছুটা বেটার। তো দ্যাটস ওয়াই আমি সুয়াস শর্মাকে ইম্প্যাক্ট সাব হিসাবে রেখেছি, ওই হিসাবে আমি বললাম। কেকেআর চাইলে সুয়াস শর্মাকে প্লেইং 11-এ খেলিয়ে অন্য কোনো প্লেয়ারকে, বরুণ চক্রবর্তীকে ইম্প্যাক্ট সাব হিসাবেও পরবর্তীকালে ম্যাচে আনতে পারে। তো ফিল সল্ট আসার পর কিন্তু আমার যেটা মনে হয়, কেকেআর দলটা কিন্তু অনেক বেশি, আরো বেশি স্ট্রং লাগছে। আগে যতটা স্ট্রং মনে হচ্ছিল, আমি বলেছিলাম একটা ভিডিওতে
যেখানে আমি কেকেআর এর স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কেকেআর এর কাছে উইকেট কিপারের অপশন কিন্তু শুধুমাত্র প্রপার উইকেট কিপারের অপশন কিন্তু শুধুমাত্র দুটো রয়েছে। তো এখন ফিল সল্ট আসার ফলে তিনি একজন ভালো ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যানও, ভালো পেস হিটার, তিনি ওপেন করতে পারেন এবং সবচেয়ে বড় কথা তিনি উইকেট কিপার ব্যাটসম্যান। তো ফিল সল্টের অন্তর্ভুক্তি কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলকে আরো বেশি শক্তিশালী করেছে, সেটা বলার অপেক্ষা কিন্তু রাখে না। তো এই কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করার ছিল। আর একটা ব্যাপার যেটা আমাকে বলতেই হবে, টিমটাকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে, ব্যালেন্সড লাগছে, বাট এই ভালো টিমটাকে চালনা করতে হবে ঠিকঠাকভাবে, এবং সেটার জন্যই কিন্তু একটা বড় দায়িত্ব থাকবে শ্রেয়াস আইয়ারের ওপর। শ্রেয়াস আইয়ার গত আইপিএলটা অর্থাৎ আইপিএল 2023-এ খেলতে পারেননি ইঞ্জুরির কারণে। এই মরশুমেও শোনা যাচ্ছে যে তার ইঞ্জুরি রয়েছে, কখনো শোনা যাচ্ছে তিনি ফিট, কখনো শোনা যাচ্ছে তার হালকা ইঞ্জুরি রয়েছে। যদি তিনি খেলেন ডেফিনেটলি তিনি তার উপর আমাদের ভরসা থাকবে, তিনি ক্যাপ্টেন এবং তাকে কিন্তু এই দলটাকে ভালোভাবে লিড করতে হবে, তবেই কিন্তু দলটা ভালোভাবে পারফর্ম করবে। এই দলটার মধ্যে কিন্তু একটা টুর্নামেন্ট জেতার যা যা মশলা দরকার থাকে সেই সব মশলা কিন্তু রয়েছে। সুতরাং শ্রেয়াস আইয়ারকে ভালো ক্যাপ্টেনশিপ করতে হবে এবং শ্রেয়াস আইয়ারকে ভালো ব্যাটিংও কিন্তু করতে হবে, কারণ শ্রেয়াস আইয়ার যে পজিশনটায় ব্যাট করতে নামবেন সম্ভবত 3 নাম্বার পজিশনে, আর হয়তো 3-এ নাম্বার সম্ভাবনাটাই বেশি। তো সেই পজিশনটাও কিন্তু খুব ভাইটাল। তো শ্রেয়াস আইয়ারের উপর আমাদের কিন্তু নজর থাকবে। তো এই কয়েকটা বিষয় নিয়েই কথা বলার ছিল, একটু আলোচনা করার ছিল, নিজের ওপিনিয়ন দেওয়ার ছিল, সেটা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।